হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি রেলওয়ে গ্রুপ ডির জন্য কিছুটা জেনারেল সায়েন্স কভার করছি। ঠিক আছে, তো আজকে যে চ্যাপ্টারটা কভার করছি সেটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য অ্যাটম। ওকে, তো আমি মেন পয়েন্ট যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং রেগুলার মানে ফ্রিকুয়েন্টলি এসে থাকে ঠিক সেই পোর্শনগুলো আমি এক এক করে ক্লিয়ার করতে থাকবো। ঠিক আছে, তার বেসিক ব্যাকগ্রাউন্ডটা, বেসিক কনসেপ্টটাও বলতে থাকবো, আর যেগুলো খুব ইম্পর্ট্যান্ট মনে রাখার দরকার সেগুলোও বলে দেবো। ঠিক আছে, চলো। তো স্ট্রাকচার অফ দ্য অ্যাটম, প্রথম কথা হচ্ছে অ্যাটম আমাদের কি হয়ে থাকে, যে অ্যাটম হচ্ছে আর কি মানে প্রত্যেকটা যে সমস্ত আমাদের এই বিশ্বজগতে, ঠিক আছে, এই ইউনিভার্সে যে বিভিন্ন ধরনের কি হয়েছে মৌল আছে, তাই তো, মৌল বা এলিমেন্ট আছে। তাহলে এই এলিমেন্টগুলো ভেরিয়াস টাইপের এলিমেন্ট রয়েছে। এবার এই এলিমেন্টগুলোর মধ্যে কি দেখা যাচ্ছে, এরা আবার পরবর্তীতে একটা এলিমেন্ট কি হচ্ছে অন্য এলিমেন্টে বিক্রিয়া করে বা বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কি করছে, কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করে। কেমিক্যাল কম্পাউন্ড হোক, যতই বড় হোক না কেন, তার মধ্যে যে বেসিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে একটা অ্যাটম। ঠিক আছে, আমরা জানি কি কি, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সমস্তগুলো হচ্ছে এক একটা অ্যাটম, তাই তো। এবার এইগুলো অ্যাটম, একটা অ্যাটম, এবার অনেক সময় কি হয়ে থাকে যে একটা অ্যাটম মানে দুটো অ্যাটম মিলে গিয়ে পরস্পর মানে বন্ধন তৈরি করার মাধ্যমে কি করে, অণু হিসেবে গঠন করে, তাই তো, মলিকিউল। ওকে, তো বেসিক স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি অ্যাটম। ওকে, তো অ্যাটমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে অ্যাটমের ক্ষেত্রে দুটো অংশ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস, আর তার চারিদিকে ঘুরতে থাকে বিভিন্ন কক্ষপথ থাকে, যেগুলোকে বলা হয়ে থাকে মানে কক্ষপথে যেগুলো ঘুরতে থাকে সেগুলো কি জানি আমরা, ইলেকট্রন। ঠিক আছে, এবার ইলেকট্রনটা কি, ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জড, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে পজিটিভলি চার্জড প্রোটন, পজিটিভলি চার্জড, মনে রাখতে হবে পজিটিভলি চার্জড প্রোটন, আর তার সাথে কী থাকে, নিউট্রন, তাই তো। নিউট্রন হচ্ছে নিউট্রাল, চার্জ নেই, চার্জহীন হচ্ছে কণা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, নিউট্রন আর প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড। এবার হচ্ছে এদের কিন্তু ভর যেটা অন ইউনিট, প্রত্যেকের ভর হচ্ছে অন ইউনিট, মানে প্রোটনের ভর অন ইউনিট আর নিউট্রনের ভর অন ইউনিট। ওকে, আর যেটা ইলেকট্রন সেটা হচ্ছে ভরহীন বলা, অ্যাকচুয়ালি প্রপারলি দেখতে গেলে ভরহীন কোনো কিছু সম্ভব না, ভর আছে কিন্তু সেটা নেগলিজিবল, খুবই অল্প পরিমাণ, যেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। ঠিক আছে, তাহলে পরমাণু, একটা পরমাণু যখন কনসিডার করবো, এই চিত্রটাতে দেখো তোমরা, প্রথম ভেতরের নিউক্লিয়াস দেখিয়েছে, তার চারিদিকে হচ্ছে কক্ষপথ, এই সেল, কক্ষপথ বা সেল। এবার এই সেলের মধ্যে যখন ইলেকট্রনগুলো ঘুরছে, তো মোট যে টোটাল যে অ্যাটমের ভরটা আমরা ভাবতে পারি যে নিউক্লিয়াসের যেটা ভর হবে সেটাই হবে অ্যাটমের ভর, কারণ হচ্ছে ইলেকট্রনের ভর প্রায় জিরো বললেই চলে। ঠিক আছে, ওকে, তাহলে এবার চার্জ দেখো, চার্জ কী আছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রন হচ্ছে জিরো, নেই মানে কোনো চার্জই নেই। ওকে, চার্জলেস, আর হচ্ছে তার চারিদিকে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। এইবারে তড়িৎ, কুলাম্বের তড়িৎ চুম্বক মানে কুলাম্বের স্থির তড়িৎ আকর্ষণ বলের সূত্র অনুযায়ী মানে কি হয়ে থাকে, যে আহ, দুটো আধান দুটো আধান যে ডিস্টেন্সেই থাকুক না কেন, তাদের মধ্যে একটা ইন্টারাকশন হয়, হয় অ্যাট্রাকশন হবে অথবা রিপালশন হবে। যদি পজিটিভ পজিটিভ হয় বা নেগেটিভ নেগেটিভ হয় তবে কি হয়, রিপালশন। ঠিক আছে, মানে বিকর্ষণ। আর যদি পজিটিভ হয়ে থাকে, সরি, অপোজিট হয়ে থাকে, মানে প্লাস এবং মাইনাসের মধ্যে অথবা মাইনাস এবং প্লাসের মধ্যে, ঠিক আছে, তাহলে কি হবে তখন, আকর্ষণ ফিল হয়, তাই তো, তারা পরস্পরকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, ওকে, এবার ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরছে, তো সেই কক্ষপথগুলো প্রথম যে কক্ষপথ সেটা কে সেল হিসেবে নামকরণ করা হয়, কে সেল, তারপরে আসবে কে এল এম এন, এইভাবে চলতে থাকে। ঠিক আছে, কে এল, এটা আমাদের মনে রেখে দিতে হবে কিন্তু, কে এল এম এন। ঠিক আছে, প্রথম সেলটার নাম হচ্ছে কে সেল, তারপরে এল সেল, এরকমভাবে। এবার তার সাথে সাথে দেখো অন স্ক্রিনে লেখা আছে একটা জিনিস, স্মল এন ইজিক্যালস টু 1, তারপরে স্মল এন ইজিক্যালস টু 2, স্মল এন ইজিক্যালস টু 3, এরকমভাবে বাড়ছে। স্মল এনটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কি বলা হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে বাংলাতে আমরা বলে থাকি মুখ্য মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো মুখ্য কোয়ান্টাম সংখ্যার নাম্বার মানে এন এর মান, স্মল এন এর মান যখন আমাদেরকে 2 বলে দিল, তার মানে কিন্তু সেটা এল সেলে হয়ে গেল। এল সেলে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের মুখ্য মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান কত, 2, এরকম। ঠিক আছে, এই যে বিস্তারিত যে মানে একটা পিকচার টাইপের যে একটা মানে একটা যে কনসেপ্ট বললাম, সেটা অ্যাকচুয়ালি কোন বিজ্ঞানী দিয়েছেন, রাদারফোর্ড। ঠিক আছে, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা হচ্ছে এরকম, মানে নিউক্লিয়াস আছে, তার চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন সেলে ঘুরছে, ইলেকট্রনগুলো নেগেটিভলি চার্জড, প্রোটন আছে ভেতরে নিউক্লিয়াসের মধ্যে যেটা পজিটিভ চার্জ, নিউট্রন হচ্ছে নিউট্রাল ইন চার্জ। ওকে, চলো, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই কয়েকটা জিনিস এই সাথে সাথে বলে দিচ্ছি, অবশ্যই মনে রাখবে, জে স্যাডউইক। ঠিক আছে, জে স্যাডউইক হচ্ছে নিউট্রন আবিষ্কার করেছেন,
নিউটন আবিষ্কর্তার হচ্ছে জে স্যাডউইক। ঠিক আছে, এটা মনে রেখে দেবে। ওকে, ওকে, সেলের ব্যাপারটা আছে, সেলের ব্যাপারটা আরেকটা জিনিস, আমি যেই স্মল এন বললাম তাই না, স্মল এন এখানে চলো স্মল এন যেটা বলেছি, তো স্মল এনের যে মানটা, সেই মান থেকে আমরা বলতে পারবো যে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন ওই সেলটাতে থাকতে পারে। সেইটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে আমাদের 2n², 2 স্মল এন এর স্কোয়ার। তো যখন স্মল এন এর মান 2, তার মানে এন স্কোয়ারের মান কত হতে পারে 4, আর 4 ইন্টু 2 মানে 8, মানে এল সেল যেটা n ইজিক্যালস টু 2 তে এল সেল, তো ওই এল সেলে কত হতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রনের সংখ্যা হতে পারে 8, হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি এন ফর ন্যাশন, ঠিক আছে, এন ফর ন্যাশন। ওকে, এন সেলের ক্ষেত্রে স্মল এন ইজিক্যালস টু 4, তাহলে 2n স্কোয়ারের মান কত হতে পারে, 4 4 16, 16 দুগুণা 32, টোটাল হচ্ছে 32। তাহলে ম্যাক্সিমাম যেটা অ্যালাউড ইলেকট্রনের নাম্বার ইন ক্যাপিটাল এন সেল, সেটা হচ্ছে 32টি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ম্যাক্সিমাম কতটা ইলেকট্রন থাকতে পারে কোনো একটা কক্ষপথে সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, স্মল এন এর মান পেয়ে গেলে সেখান থেকে আমরা, ফর্মুলাটা হচ্ছে 2n²। কি বললাম, 2n², ব্যাস। এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, ওকে, ওটা ম্যাক্সিমাম নাম্বার, কিন্তু হ্যাঁ তার কমও থাকতে পারে, কিন্তু তার বেশি থাকা সম্ভব না। ওকে, চলো এবার ভ্যালেন্সি একটা কনসেপ্ট আছে। ভ্যালেন্সির ক্ষেত্রে কি হয়, যে আমরা যে ম্যাক্সিমাম নাম্বারটা বললাম তার থেকে যদি কম থাকে, ধরো একটা কম আছে কোনো একটা কক্ষপথে আমাদের ম্যাক্সিমাম অ্যালাউড নাম্বার হচ্ছে 8, এবার আছে হচ্ছে 7টা, তাহলে কি হচ্ছে একটা ঘাটতি, ওই একটা ঘাটতি ওর টেন্ডেন্সি থাকবে যে একটা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করে নেওয়ার। ঠিক আছে, একই রকমভাবে ধরো আচ্ছা, আরেকটা কেস হতে পারে যে কি, যে ধরো একটা কক্ষপথে অনলি ওয়ান ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে অনলি ওয়ান ইলেকট্রন, তার হয়তো ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা হতে পারে 8 ধরলাম, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা 8 পূর্ণ করতে গেলে কত লাগবে, আরও 7টা ইলেকট্রন লাগবে, তাহলে এটা ডিফিকাল্ট। কিন্তু তার তুলনায় যদি আমি করি যে একটা ইলেকট্রন আছে মাত্র, 7টা ইলেকট্রন লাগবে আরও, তো সেটা মুশকিল হচ্ছে, তার থেকে সহজ কি যদি একটা ইলেকট্রন রিলিজ করে দেয়, তাই না, তাহলে সেটা বেশি সহজ। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে ভ্যালেন্সি, মানে ওই যে কতগুলো ইলেকট্রন ত্যাগ বা বর্জন করছে, বর্জন বা গ্রহণ করছে, সেই প্রবণতাটা, সেটা হচ্ছে ভ্যালেন্সি। মানে কি ঘটে থাকে, আমাদের ভ্যালেন্সি দেখা যায় সোডিয়ামের ক্ষেত্রে কি হয়, সোডিয়ামের ওই লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন এক্সট্রা থাকে। ঠিক আছে, তো এবার লাস্টের কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন এক্সট্রা আছে, ওটা কি করতে চাই, ওরা রিলিজ করে দেয়। তাহলে রিলিজ যদি একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয়, তাহলে কি হবে, সেই সোডিয়াম অ্যাটমটা কি হয়ে যাবে, পজিটিভলি চার্জড হয়ে যাবে, কারণ একটা ইলেকট্রন মানে তো নেগেটিভ চার্জ বেরিয়ে গেল, তখন পজিটিভ চার্জ পড়ে থাকলো, মানে একটা এক্সট্রা পজিটিভ চার্জ হয়ে গেল, তো Na+, এটা একটা আয়ন হয়ে গেল, যেটার নাম কি হয়ে থাকে, ক্যাটায়ন। তো এই ক্যাটায়নটার ক্ষেত্রে কিন্তু ভ্যালেন্সি কত, সোডিয়ামের ভ্যালেন্সি হয়ে গেল 1, যেহেতু একটা ইলেকট্রন রিলিজ করেছে। ঠিক আছে, একই রকমভাবে ম্যাগনেসিয়াম কী করে থাকে, দুটো ইলেকট্রন রিলিজ করে, তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত হয়ে গেল 2। মানে আয়ন মানে ক্যাটায়ন হোক পজিটিভ চার্জ, অ্যানায়ন হোক নেগেটিভ চার্জ, এদের ক্ষেত্রে যে চার্জের পরিমাণ, মানে কত প্লাস, 1+ নাকি 2+ বা 3+, সেই নাম্বারটাই শুধু হয়ে যাবে ভ্যালেন্সি। যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3+ হয়, তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত, 3। ঠিক আছে, ওকে, তাহলে সোডিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বললাম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টে ইলেকট্রন এক্সট্রা রয়েছে একদম বাইরের কক্ষে, যার জন্য সে 3টে রিলিজ করে দিতে চায়, তাহলে Al3+ হতে চাই। ঠিক আছে, ওকে, ওকে, চলো। আচ্ছা, এখানেই একটা জিনিস দেখে নাও, এটা অনেক কিছুটা মনে রাখার চেষ্টা করবে, মানে কতগুলো কম্পাউন্ড, মানে কতগুলো এলিমেন্ট, সবকটা এলিমেন্ট আমাদের পক্ষে সম্ভব না, প্রায় 115 বা তারও বেশি, অনেক মানে ডিসকভার হতেই রয়েছে, কিছু কিছু আর্টিফিশিয়ালি সিনথেসাইজডও আছে। ঠিক আছে, তো আমাদের সবগুলো মনে রাখার দরকার নেই, কিছু কিছু ক্ষেত্রে মানে মেন যেগুলো খুব কমনলি, যেগুলো বিভিন্ন কম্পাউন্ডে মানে প্রেজেন্ট থাকে এলিমেন্ট, সেইগুলো আমাদেরকে মনে রাখতে হয়। যেমন হচ্ছে হাইড্রোজেন আছে, ঠিক আছে, হিলিয়াম আছে, ওকে, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম,
বোরন মানে এদের পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা কত, সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। ওকে, আর মাস নাম্বার বা ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা। মানে আমরা আগেই জানলাম কি নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন রয়েছে, তো ওটার যে টোটাল কাউন্টটা মানে দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে ধরো, তাহলে টোটাল কত হলো 4, এটাই হয়ে গেল মাস নাম্বার। ঠিক আছে, আর অ্যাটমিক নাম্বারটা কি, দুটো প্রোটন তাহলে 2, 4টে প্রোটন তাহলে 4, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, ধরো সোডিয়ামের ক্ষেত্রে হয় 11, 11 প্রোটন নাম্বার, তাহলে পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার কত 11। আর হচ্ছে প্রোটনের সংখ্যা হচ্ছে 12, তাহলে টোটাল প্রোটন প্লাস নিউট্রন কত হলো 11 + 12 মানে 23, তাহলে 23 হয়ে গেল ভর সংখ্যা বা মাস নাম্বার। এটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে। একই রকমভাবে আমরা অন্যান্যগুলোর ক্ষেত্রে বলতে পারবো যদি প্রোটনের নাম্বার আর নিউট্রনের নাম্বারটা জানা থাকে, তাই তো? ওকে, চলো। আচ্ছা, এখানে এই কয়েকটা মানে তোমরা এই পিরিয়ডিক টেবিলটা থেকে অনেকগুলো ইমেজ অ্যাভেলেবেল আছে, তোমরা বইয়েও পেয়ে যাবে। তো ওইগুলো থেকে কয়েকটা কমন যেগুলো, হাইড্রোজেন বলে দিচ্ছি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ঠিক আছে, বেরিলিয়াম, বোরন, প্রথমগুলো এগুলো প্রায় সব কটা, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ওকে, তারপরে আসবে নিয়নটাও রাখবে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। ওকে, তারপরে চলে যাবে সিলিকন, ফসফরাস হালকা, সালফার অনেক সময় জিজ্ঞাসা করে, সালফারের ক্ষেত্রে তোমার হচ্ছে যে এটা ওই পরমাণু ক্রমাঙ্ক সেটা হচ্ছে 16, কারণ হচ্ছে প্রোটন সংখ্যা 16, আর মাস নাম্বার হচ্ছে 32, তার মানে নিউট্রন সংখ্যা কত, মানে প্রোটন সংখ্যা 16 আর মাস নাম্বার মানে প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে 32, তাহলে নিউট্রন সংখ্যা হলো 32 - 16 মানে 16। ঠিক আছে, এরকম। ওকে, চলো। আর লেখার পদ্ধতিটা তোমরা দেখে নাও, এখানে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার এই ফিগারটা থেকে দেখে নাও। তাহলে এখানে কি করেছে, মাস নাম্বারটা কি হচ্ছে লেফট সাইডের আপার কর্নারে, তাই তো? লেফট সাইডে আপার কর্নারে সেটা হচ্ছে মাস নাম্বার, আর লেফট সাইডেই লোয়ার কর্নারে সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে এক্স হচ্ছে সিম্বল, এলিমেন্টার সিম্বল, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ, ক্লোরিনের ক্ষেত্রে সিএল, তারপরে হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে এফ, বা হচ্ছে ব্রোমিনের ক্ষেত্রে বিআর, অথবা আমরা যদি চলে যাই জেননের ক্ষেত্রে এক্স ই। তো এটা হচ্ছে সিম্বল অফ এলিমেন্ট। ওকে, আর নিচের যে অ্যাটমিক নাম্বারটা লেখা থাকছে নিচে হচ্ছে লেফট সাইডের কর্নারে সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর উপরে লেফট সাইডেই উপরের কর্নারে সেটা হচ্ছে মাস নাম্বার। অনেক সময় এই মাস নাম্বারটা রাইট সাইডের উপরের কর্নারেও লেখা হয়ে থাকে, ঠিক আছে? তো সেটা দেখে তোমরা বলে দিতে পারবে কোনটা অ্যাটমিক নাম্বার, মানে কত অ্যাটমিক নাম্বার আর কত মাস নাম্বার। আর মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো, নিউট্রনের সংখ্যা। ঠিক আছে, ওকে। দেখো এখানে যেমন 7n14 লেখা আছে, মানে 14টা হচ্ছে মাস নাম্বার কার, নাইট্রোজেনের, এন ফর নাইট্রোজেন। তাহলে আর প্রোটনের সংখ্যা কত, 7, যেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে নিউট্রনের সংখ্যা কত হবে, 14 থেকে 7 বাদ দিলে কত, 7, তাহলে 7 হচ্ছে নিউট্রনের সংখ্যা। ওকে, ওকে, চলো এবার আইসোটোপ হচ্ছে আইসোটোপের যে পি শব্দটা মানে পি লেটারটা আছে, পি লেটার থেকে পি লেটার যেটা আছে সেই পি লেটার থেকে তোমরা মনে রাখবে যে আইসোটোপ মানে পিটা সমান, মানে প্রোটন সংখ্যা সমান, মানে দুটো এলিমেন্ট ভাবছি ধরো, যার হচ্ছে প্রোটন সংখ্যা সেম হলে এলিমেন্টটা অ্যাকচুয়ালি সেমই হয়। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে এমন দুটো পরমাণু যাদের প্রোটন সংখ্যা সেম তাদেরকে বলা হয় আইসোটোপ। প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা বা মাস নাম্বারটা ডিফারেন্ট, তাদের বলা হচ্ছে আইসোটোপ। ওকে, আইসো মানে ইকুয়াল। ওকে, তাহলে যেমন হচ্ছে এটার এক্সাম্পল কি, 1H1 আর 1H2, মানে কি বললাম 1H1 আর 1H2 মানে 1H1 হাইড্রোজেনের বলছি, দুটোই হাইড্রোজেন পরমাণু, একটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা অন আর একটার ক্ষেত্রেও প্রোটন সংখ্যা অন, কিন্তু ভর সংখ্যা যেটা মাস নাম্বার সেটা একটার ক্ষেত্রে অন আর একটার ক্ষেত্রে 2, তাহলে মাস নাম্বারটা চেঞ্জ হচ্ছে কিন্তু প্রোটন সংখ্যা সেম, সেটা হলো আইসোটোপ। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের আইসোটোপ পসিবল। ওকে, ওকে, হাইড্রোজেন প্রোটিয়াম যেটা 1H1 বলছি, মানে প্রোটন সংখ্যা 1 মাস নাম্বার 1 সেটা হচ্ছে প্রোটিয়াম, প্রোটন সংখ্যা 1 মাস নাম্বার 2 সেটা হচ্ছে ডয়টেরিয়াম, প্রোটন সংখ্যা 1 মাস নাম্বার 3 সেটা হচ্ছে ট্রাইটিয়াম। তাহলে হাইড্রোজেনের 3টে আইসোটোপের নাম প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর এটা হচ্ছে ট্রাইটিয়াম। ওকে, আর এটা কার্বনের ক্ষেত্রে হচ্ছে 6C12, 6C13 অ্যান্ড 6C14, মানে কি 6 হচ্ছে
কার্বনের পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, ওটা অপরিবর্তিত থাকছে। আর মাস নাম্বারটা কত হতে পারে? 12 হতে পারে, 13 হতে পারে এবং 14 হতে পারে। তাহলে যখন চেঞ্জ হচ্ছে, এইগুলো হচ্ছে কার্বনের আইসোটোপ। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে যে C6C14 যেটা বললাম, সেই আইসোটোপটা, ঠিক আছে, সেই আইসোটোপটা আমাদের ইউজ করা হয়ে থাকে মানে বয়স নির্ণয়ের ক্ষেত্রে। কিসের? গাছের, ঠিক আছে, বিভিন্ন গাছ, সরি, বিভিন্ন গাছ বা জীবাশ্মের যে বয়স নির্ণয় সেটা করা হয়ে থাকে কার্বন ডেটিংয়ের মাধ্যমে। আর সেই কার্বনটা অ্যাকচুয়ালি কোন কার্বনের মানে কোন আইসোটোপটা, সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 6 আর মাস নাম্বার হচ্ছে 14, মনে রাখবে। আর যেটা ইউজুয়ালি মানে আমাদের কার্বনের যে বিভিন্ন কম্পাউন্ডগুলো, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে বা কার্বনের বিভিন্ন আরও যে যৌগগুলো আছে, সেগুলোতে বেশিরভাগ আমাদের কোন কার্বন পাই? সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার 6, মাস নাম্বার কত? 12, ঠিক আছে। ওকে, চলো আইসোটোপ গেল। এরপরে আসছি আইসো বার। এবার আইসো বারের ক্ষেত্রে মনে রাখবে, আইসো তো ইকুয়াল অবশ্যই, এখানে বার বলতে বোঝাচ্ছে আইসো বারের ক্ষেত্রে আমাদের মাস নাম্বার যেটা, সেটা মাস নাম্বারটা সেম, অ্যাটমিক নাম্বারটা ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে মাস নাম্বারটা সেম, অ্যাটমিক নাম্বার যখন ডিফারেন্ট, সেটাকে বলা হয় আইসো বার, ঠিক আছে। ওকে, ওকে, এইটুকুই আছে। তবে এখানে দাঁড়াও, একটা জিনিস আরও একটু দেখাই। ওকে, আইসোবারের এক্সাম্পলটা, আইসোবারের এক্সাম্পল কি, যে হচ্ছে ক্যালসিয়ামের, আমাদের ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 20, আর মাস নাম্বার কত? 40, ঠিক আছে। তাহলে এটা পেলাম, মাস নাম্বারটা 40। এবার কি হয় আর্গনের ক্ষেত্রে? অ্যাটমিক নাম্বার 18, কিন্তু আর্গনের একটা এমনও ইয়ে রয়েছে, মানে কি বলবো, আইসোটোপ, রাইট, আইসোটোপ আছে যেটা হচ্ছে কি মাস নাম্বার 40। তাহলে মাস নাম্বার আর্গনের আর্গনের মাস নাম্বার 40 আছে, আবার কার্বনের 40 আছে, কিন্তু অ্যাটমিক নাম্বার হচ্ছে দুজনের ডিফারেন্ট। একজনের কার্বনের হচ্ছে 20 আর আর্গনের হচ্ছে 18। তাহলে অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট। তাহলে এই দুটো কেস হচ্ছে আইসোবার এর এক্সাম্পল, ঠিক আছে। আইসোবারের ক্ষেত্রে মাস নাম্বারটা সেম হবে, ঠিক আছে, মাস নাম্বারটা সেম হবে আইসোবারের ক্ষেত্রে, আর অ্যাটমিক নাম্বারটা ডিফারেন্ট। ওকে, আর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সেই এক্সাম্পলটা হচ্ছে যে ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন দুটি আইসোটোপ আছে। ক্লোরিনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 17 হয়, কত? 17। এটা হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে, ক্লোরিন। এবার ক্লোরিনের হ্যাঁ, ঠিক আছে। এবার ওই ক্লোরিনের কী হয়ে থাকে, মাস নাম্বার যেটা, সেটা কিন্তু একটাতে হয় 35 আর একটাতে হয় 37। তাহলে এরা পরস্পর আইসোটোপ। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এদের যে পার্সেন্টেজ, মানে বায়ুতে তো থাকে না, ক্লোরিনের যে কম্পাউন্ডগুলো আছে ন্যাচারে যে অ্যাভেলেবেল আছে, তাদের মধ্যে যে পার্সেন্টেজ দেখা যাচ্ছে যে তার ক্লোরিনের বেশিরভাগই হচ্ছে 75% ক্লোরিন হচ্ছে কীরকম, যে 35 মাস নাম্বার যুক্ত, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 35 মাস নাম্বার যুক্ত ক্লোরিনের অ্যাভেলেবিলিটি হচ্ছে 75%, আর 37 মাস নাম্বার যুক্ত ক্লোরিনের অ্যাভেলেবিলিটি কত? 25%, মানে এটা কম পরিমাণ। তাহলে তো এইবারে সেখান থেকে আমরা কী বলতে পারি যে বেশিরভাগ যেগুলো ক্লোরিন মানে এলিমেন্ট রয়েছে বিভিন্ন কম্পাউন্ডে, সেগুলো অ্যাকচুয়ালি সেগুলোর মাস নাম্বার অ্যাকচুয়ালি 35, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেছে, চলো এক সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, এটা বলা হয়নি। নাইট্রোজেনের যে 7n14 আর একটা হচ্ছে 7n15ও হয়, মানে কি হয় 7n14 আর 7n15 বলতে, মানে অ্যাটমিক নাম্বার 7 কিন্তু মাস নাম্বার হচ্ছে 14 হতে পারে অথবা 15 হতে পারে নাইট্রোজেনের ক্ষেত্রে, এরা পরস্পরের আইসোটোপ। ওকে, আচ্ছা, এই যে ফিল আপ হচ্ছে ইলেকট্রনগুলি, মানে একটা ফার্স্ট সেল, তারপরে সেকেন্ড সেল, তারপরে থার্ড সেল, এইভাবে যে বিভিন্ন সেলে ইলেকট্রনগুলো ফিল আপ হচ্ছে,
সেই ইলেকট্রন ফিল আপগুলো কী পদ্ধতি হয়, প্রথমে হচ্ছে ম্যাক্সিমাম যেটা ইলেকট্রন পসিবল এক একটা সেলে, সেটা আগে ফিল আপ হবে। মানে প্রথম ধরো 1 নম্বর সেলে কত পসিবল, 2টো ইলেকট্রন থাকলেই হবে, তাহলে 2টো হয়ে গেল। তারপরে যদি 3টে ইলেকট্রন কারো থাকে তখন কী হবে, আরেকটা ইলেকট্রন পরের সেলে যাবে। আবার এরকমভাবে তৃতীয় সেলে কটা সম্ভব, দ্বিতীয় সেলের টোটাল মানে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, তাহলে 8টা যখন পূর্ণ হয়ে যাবে তারপরে কী হবে, থার্ড সেলে যাবে। এরকমভাবে মানে 2n² যে ফর্মুলা আছে ওটা অনুযায়ী আমাদের ফিল আপ হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।